বিমান দুর্ঘটনা ও নিরাপত্তার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। যাচ্ছি তার কাছে। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনছেন এবং আপনি নিশ্চয়ই দুপুর থেকে আজকের যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো সেটি নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন হতাহতের খবর আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু কিছু বিষয় আসলে সামনে প্রশ্ন চলে আসছে যে আসলে যেই জায়গাটিকে বিমান দুর্ঘটনা ঘটলো এবং যে পরিস্থিতিতে আসলে বিমান দুর্ঘটনার খবর আমরা জানলাম, আসলে কি কারণে বিমান দুর্ঘটনা হতে পারে সেটি যেমন তদন্ত সাপেক্ষ অবশ্যই একটি বিষয়, কিন্তু আপনার কাছে সার্বিক মূল্যায়ন জানতে চাই আজকের যে বিমান দুর্ঘটনাটি হলো সে বিষয়ে আপনার মন্তব্য দিয়ে আসলে শুরু করতে চাই। দুর্ঘটনা তো অত্যন্ত দুঃখজনক এবং আমাদের এই অর্ধ শতাব্দীর বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা তো ঘটেনি। বিমান বাহিনীর অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বেসামরিক জনগণ জানা মতে তাদের ক্ষতি এইটাই প্রথম। এবং এত বিপুল সংখ্যক আমাদের শিক্ষার্থী প্রাণ গেল, এটা তো আমার মনে হয় একটা জাতীয় দুর্যোগের ইউনো সম্মুখীন আমরা। তো আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এটা মোকাবেলা করছি এবং আমার দোয়া থাকবে যে যারা আহত নিহত আহত হয়েছেন তাদের সবার প্রতি এবং পরিবারের প্রতি। এখন দুর্ঘটনা যেটা ঘটেছে, তো আমাকে আপনি প্রশ্ন করতে পারেন, কি স্পেসিফিক প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিব। একদম। আমি শুরুতে একটু যে বিষয়টি আলোকপাত করতে চাই, আইএসপিআর এর পক্ষ থেকে কিছুক্ষণ আগে বলা হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন এবং কিন্তু তিনি সেটি পারেননি। এটি মূলত আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছে জনবহুল এলাকায়, এমন জায়গায় বিধ্বস্ত হয়েছে যেখানে শিক্ষার্থীদের ক্লাস আসলে ছুটি হয়েছে। আমি আপনাকে এই পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, আসলে এখানে কার ভুল হওয়ার শঙ্কা বা সবচেয়ে বেশি, আসলে এখানে পাইলটের দোষ নাকি বিমানের কোনো ত্রুটি ছিল? আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরটাই একটা জনবহুল এলাকার ভিতরেই, সুতরাং যদি এয়ারক্রাফট যদি টেক অফ করার সঙ্গে সঙ্গে, যেটা প্রায় 1 মিনিট পরে বা 2 মিনিট পরে এটা ক্র্যাশ করেছে, এখানে জনবহুল এলাকাতে নেওয়ার তো কোনো সুযোগই নাই, জনবিরল এলাকা। কারণ এরপরেই আপনার উত্তরার পরেও যদি সে কন্টিনিউ করতে পারতো, তাহলে হয়তো ঢাকা থেকে বেরিয়ে হয়তো সাভার এলাকায় সেখানে ক্র্যাশ করলে তা পাইলটও বেঁচে যেত এবং এয়ারক্রাফটটা এত জনবহুল এলাকায় হয়তো ক্র্যাশ করতো না। কিন্তু এটা তো মাত্র 2 মিনিটের মধ্যেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। উচ্চতাও ছিল না এবং টেক অফের পরে কোনো সময়ই পায়নি। সে চেষ্টাও করেছে কিনা জানি না, বাট এয়ারক্রাফট তো অ্যাটলিস্ট সে ইজেক্টও করতে পারেনি। সুতরাং আমি জানি না, যদি অনেকক্ষণ পরে, যদি কিছুক্ষণ পরেও যদি হতো, 10 মিনিট 15 মিনিট পরে, তাহলেও কিন্তু এই ঘটনা ঘটতো না। কিন্তু এটা তো জাস্ট টেক অফের পরে পরে আমাদের রানওয়ে, আপনি যদি যান তাহলে দেখবেন যে এটা একদম, আর স্কুলটা একদম এক লাইনে। আপনার যে এয়ারক্রাফটটা যেভাবে টেক অফ করে, একদম প্রত্যেকবারই সে যে কোনো এয়ারক্রাফটই উত্তর দিকে যদি টেক অফ করে, তাহলে সে উত্তরা পার হয়ে ওই মাইলস্টোন হয়ে তারপরে আপনার ইয়ের দিকে যাবে, আমাদের মেট্রো রেল ডিপো হয়ে ওই দিক দিয়ে খাল পার হয়ে তুরাগ পার হয়ে ওদিকে চলে যাবে। আবার যখন ল্যান্ডিং করে তখনও কিন্তু একইভাবে আসে। আবার এদিক থেকে দক্ষিণের দিকে যদি টেক অফ করে, তাহলে টেক অফ করার পরে কি হয়, নিকুঞ্জের পরে বারিধারার পরে গুলশান হয়ে আপনার রামপুরা হয়ে প্লেনগুলো চলে যায়, তাই না? তো অ্যাক্সিডেন্ট করতে যদি সাথে সময় থাকে, তাহলে উচ্চতা যদি থাকে, সময় থাকে, তাহলে তারা চেষ্টা করতে পারে বেরিয়ে যেতে। কিন্তু এখানে তো কোনো সুযোগই ছিল না। মাত্র 2 মিনিটের মাথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, টেক অফ করা, এবং স্কুলটা ওই রানওয়ে থেকে মাত্র 4-5 কিলোমিটার মধ্যেই আর কি। সো ইটস এ ভেরি আনফর্চুনেট থিং, কিন্তু এটা হয়ে গেছে। কিন্তু যে প্রশ্নটি আসলে না করলেই নয় সেটি হচ্ছে, সবাই এই প্রশ্নটি তুলছে, যে মডেলের বিমানটি বিধ্বস্ত হলো FT-7 BGI মডেল, যেটির আবার রাশিয়ার MiG-21 এর আদলে ওইটারই একটি চাইনিজ সংস্করণ বলা হচ্ছে, এবং চীন এই বিমানটিকে অনেক আগে থেকেই তাদের বহর থেকে বাদ দিয়েছে, অনেক বছর আগে, কয়েক দশক বছর আগে থেকে। সেই পুরানো আমলের একটি বিমান কেন এখনও বাংলাদেশে প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে, এমন প্রশ্ন অনেকে তুলছেন। এ বিষয়ে যদি আপনি বলেন। না, এটা প্রশিক্ষণ তো নয়, এটা আমাদের মেইন ফাইটার স্কোয়াড্রনের যেগুলো, সেটাই F7 আমাদের এখনো 7 টা 8 টা 9 টা 10 টা 11 টা 12 টা 13 টা 14 টা 15 টা 16 টা 17 টা 18 টা 19 টা 20 টা 21 টা 22 টা 23 টা 24 টা 25 টা 26 টা 27 টা 28 টা 29 টা 30 টা 31 টা 32 টা 33 টা 34 টা 35 টা 36 টা 37 টা 38 টা 39 টা 40 টা 41 টা 42 টা 43 টা 44 টা 45 টা 46 টা 47 টা 48 টা 49 টা 50 টা 51 টা 52 টা 53 টা 54 টা 55 টা 56 টা 57 টা 58 টা 59 টা 60 টা 61 টা 62 টা 63 টা 64 টা 65 টা 66 টা 67 টা 68 টা 69 টা 70 টা 71 টা 72 টা 73 টা 74 টা 75 টা 76 টা 77 টা 78 টা 79 টা 80
মানে যে কয়েকটা স্কোয়াড্রন আছে তার মধ্যে এটাই ব্যবহৃত হচ্ছে ফাইটার হিসাবে। এবং ফাইটারের মধ্যে ট্রেনিং এর জন্য ডুয়েল ভার্সন থাকে, যেখানে সামনে প্রশিক্ষক পিছনে ইনস্ট্রাক্টর থাকে, কিন্তু যেটা ক্র্যাশ করেছে এটা পিওর ফাইটার, সিঙ্গেল সিট ফাইটার ভার্সন। আপনি ইউ আর রাইট যে আমাদের ইভেন আজকে আমি উইকিপিডিয়াতে দেখলাম যে 2013 সালে চায়না এটা প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। এটার অনেক প্লেন ছিল আপনার চাইনিজ এয়ারফোর্সে ফ্লাই করতো, পাকিস্তানে বহু বছর তারা ফ্লাই করেছে, আমরাও ফ্লাই করেছি আজকে বহু বছর ধরে। এবং কিন্তু এখন আর পৃথিবীতে এটা ব্যবহার হচ্ছে না। এক বাংলাদেশ, আমি দেখলাম যে বাংলাদেশ আর উত্তর কোরিয়া ছাড়া আর কোথাও একটা এই প্লেনটা ফ্লাই হচ্ছে না। তা আমাদের তো রিকোয়ারমেন্ট ছিল, এবং বিমান বাহিনী থেকে বারবার বহু বছর বলা হয়েছে যে আমাদের একটা অত্যাধুনিক না হোক, আধুনিক একটা ফাইটার, কয়েকটা ফাইটার স্কোয়াড্রন তো থাকা উচিত, যেগুলো ফ্লাই করবে, সেফলি ফ্লাই করবে। এবং খালি ফ্লাই করলে তো হবে না, ইউ হ্যাভ টু ফ্লাই অ্যান্ড ফাইট অ্যান্ড কাম ব্যাক। আপনাকে শত্রুর সাথে মোকাবেলা করে আবার ফিরতে আসতে হবে, তাই না? তো সেই ধরনের বিমান আমরা অনেকবার সাজেস্ট করেছি, কিন্তু দেখুন MiG-29 আমাদের মাত্র 8টা কেনা হয়েছিল বোধ হয় 2000 না 98-এর দিকে, 97-98-এর দিকে। তো সেটা তো ধরেন আচ্ছা 25+ প্রায় 26-27 বছর আগে। তো আপনি সেগুলো ওই 8টা যে কেনা হয়েছে, এরপর তো আর কোনো আধুনিক ফাইটার কেনাই হয়নি। তো আজকের এই দুর্ঘটনার মধ্য দিয়ে নিশ্চয়ই আমাদেরকে অনেকগুলো প্রশ্ন যেমন ছুড়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তার স্বার্থে এই দুর্ঘটনা থেকে আসলে কি কি শিক্ষা নেওয়ার আছে? শিক্ষা নেওয়ার আছে, 1 নম্বর হচ্ছে যে আমাদের বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আমরা বেশ কিছু আধুনিক ট্রান্সপোর্ট প্লেন কিনেছি, আমাদের হেলিকপ্টার বহর যথেষ্ট আধুনিক, কিন্তু আমাদের ফাইটার প্লেন একদম যেটা 20 বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি, নানান কারণে হয়নি। এবং যদি অতীতে না হয়ে থাকে, এখন সরকারের উচিত ইমিডিয়েটলি অন্তত 2টা স্কোয়াড্রন অত্যাধুনিক ফাইটার স্কোয়াড্রন আনা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের ট্রেনিং, যে ট্রেনিং একদম গোড়া থেকে এবং ক্যাডেট ট্রেনিং থেকে নিয়ে প্রত্যেকটা ইয়েতে লেভেলে ট্রেনিংকে আধুনিকায়ন করতে হবে। এবং আপনার মান বজায় রাখতে হবে, সর্বোচ্চ মান। অ্যাক্সিডেন্টের 2টা কারণ, একটা হচ্ছে ট্রেনিং যদি আপনার দুর্বল থাকে, আর 2 নম্বর যদি যথেষ্ট ফ্লাইং না হয়। এমন মনে করেন আপনার অনেক পাইলট আছে কিন্তু এয়ারক্রাফট নাই, তখন আপনি কি করবেন? আপনার বয়স বাড়ছে, আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু আপনার ফ্লাইং এক্সপিরিয়েন্স হচ্ছে না। একটা আধুনিক বিমান বাহিনীতে যত ফ্লাইং এয়ারক্রাফট অ্যাভেলেবল থাকবে, সেই তুলনায় আমাদের এখানে এয়ারক্রাফট অ্যাভেলেবল খুব কম, বিশেষ করে ফাইটার। তো আমি এখানে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি অন্য চ্যানেলে বলেছি যে আজকে থেকে এই যে আমাদের যে ঢাকা বিমানবন্দর, এই বিমানবন্দরটা 1962 সালে এটার ফাউন্ডেশন লে আউট করা হয়েছিল। তো তারপরে এটার কনস্ট্রাকশন শেষ হতে হতে মাঝখানে মুক্তিযুদ্ধ হয়ে আমার মনে হয় 75-80-র দিকে, 1980 সালের দিকে বোধহয় এটা চালু হলো, বা তার একটু আগে। আর আজকে দেখেন 2035, তখন কি উত্তরায় কোনো জনবসতি ছিল? 1960-এর দিকে কেউ ওদিকে গেছে? এটা শহর থেকে অনেক দূরে ছিল। তো এখন চারিদিকে শহর, এদিকে গুলশান, বললাম যে এদিকে গুলশান, বারিধারা, ওদিকে আপনার উত্তরা হয়ে আপনার চলে গেছে একদম তুরাগ নদী পর্যন্ত। এইভাবে এত ঘনবসতিপূর্ণ এলাকায় একটা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বেসামরিক বিমান এখানে পরিচালনা করা হয়, বিমান বাহিনীর মূল বেস, বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেস এখানে, ইটস এ ভেরি আনসেফ কন্ডিশন। তো আমাদের যেটা প্ল্যান ছিল আজকে থেকে প্রায় 20 বছর আগে, যে আমরা এখান থেকে শিফট করে আরিয়ল বিল এলাকাও একটা আছে আপনাদের, মানিকগঞ্জের, হ্যাঁ মানিকগঞ্জ না, ইয়ের এদিকে, শ্রীনগরের এদিকে, আপনার বিক্রমপুরে। তো ওখানে খালি জায়গা ছিল, ওখানে প্ল্যানও করা হয়েছিল, কিন্তু স্থানীয় বিভিন্ন মানে পলিটিক্যাল প্রেশারে ওইদিকে আর যাওয়া হয়নি। আমরা এখানে আরো অনেক খরচ করে আমরা 3rd টার্মিনাল করেছি, এবং আরো প্ল্যান করছি যে ভবিষ্যতে আর যতই আপনি প্ল্যান করেন, আপনার শহর তো চারিদিকে এক্সপান্ড করে গেছে। এবং এমন অনেক, তাও তো আজকে ধরেন কিছুটা খোলা জায়গা, আর একটু সরে পড়লেই কিন্তু আর অত ক্যাজুয়ালিটিস হতো না। কিন্তু দেখেন আপনার যদি এটা ঘটনা উত্তরার কোনো হাই রাইজ বিল্ডিং এর সাথে, বা আমাদের এই যে, এমনও আমি আজকে বলবো যে অনেক বিল্ডিং আমরা করেছি
যে সম্পূর্ণ মানে বেআইনিভাবে তাদের পারমিশন হয়তো আছে 14 তলার, বানিয়েছে তারা 21 তলা। এগুলো সম্পূর্ণ বেআইনিভাবে সিভিল এভিয়েশনের পারমিশন ব্যতিক্রম করে, রাজুকের পারমিশনের ব্যতিক্রম করে এগুলো বানানো হয়েছে। এগুলো ভাঙাও হয়নি, কারণ দে আর ভেরি পাওয়ারফুল পিপল। তো এইগুলো থেকে আমাদের শিক্ষা যদি না নেই, তো ভবিষ্যতে আরো এ ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মনে করেন আজকে যদি একটা সিভিল এয়ারলাইনের সাথে এই ধরনের, যেটা বোম্বেতে ঘটেছে, এই ধরনের যদি টেক অফ করার পরে পরে যদি ক্র্যাশ করে প্রধান রাস্তা, মানে কোথায় পড়বে গিয়ে দেখেন, আপনার গুলশান, বনানী, উত্তরা, দে আর অল ভালনারেবল, বুঝি। জি, কিন্তু একটি বিষয় যে প্রশ্নটি না করলেই নয়, আমরা সাধারণ মানুষ আসলে আমরা তো আর এভিয়েশন বিশেষজ্ঞ না, আমরা আসলে এই বিষয়গুলো বুঝি না, কিন্তু যে বিষয়টি যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য যে ধরনের নিয়ম কানুনগুলো মেনে চলা দরকার, আমি যদি একেবারে আরও সহজ করে বলি, আজকের যে বিমান দুর্ঘটনাটি ঘটলো এটির সঙ্গে নিশ্চয়ই বিমান উড্ডয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিল, ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ ছিল, কেউ না কেউ তাকে অনুমতি দিয়েছেন, পাইলটের দক্ষতার অভাব ছিল কিনা, এই প্রশ্নগুলো কি ওঠার মতো? পাইলটের পারমিশন তো তাকে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বললাম, যখন সে এয়ারক্রাফট বলবে সে রেডি টু টেক অফ, তখন যদি আর কোনো অবস্ট্রাকশন না থাকে তাহলে এয়ার ট্রাফিক থেকে তাকে পারমিশন দিবে। এবং এয়ারক্রাফট যে সার্ভিসেবল, সেটার দায়িত্ব তো আমাদের ইঞ্জিনিয়ারিং তারা চেক করেই তাকে দিয়েছে। এয়ারক্রাফটের সমস্ত কিছু চেক করে তারপরে পাইলট সেই এয়ারক্রাফটটা গ্রহণ করে, তারপরে সেও নিজে দেখে, তারপরে স্টার্ট আপ হয়। স্টার্ট আপে কোনো ধরনের অসঙ্গতি হলে সে এটা অ্যাবান্ডন করতে পারে, তারপরে যে টেক অফ পয়েন্টে কোনো কিছু হলে সে অ্যাবান্ডন করতে পারে। এবং তার সমস্ত কিছুর পরে যে 2 মিনিট পরে যে কিভাবে কেন অ্যাক্সিডেন্ট হলো, সেটা আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো। একটা একটা জিনিস আমি জানি না, বার্ড হিট বলে একটা কথা আছে, অনেক সময় টেক অফ করার পরে হয়তো দেখলেন একটা বড় পাখি সামনে চলে আসে। এটাও কিন্তু আমাদের আরবানাইজেশনের জন্য একটা সমস্যা। চারিদিকে এত আপনার ঘরবাড়ি হয়েছে, এত ডাম্প হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, এখানে অনেক পাখি মানে উড়ে, যেটা আমরা চেষ্টা করি এই এলাকাটা সেফ রাখতে, তারপরেও এটা সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। এবং তো এক্স্যাক্টলি কি কারণে হয়েছে সেটা তো ইনভেস্টিগেশন আগে বলা যায় না। তবে এটা সত্যি যে আমাদের চেষ্টা করি আমরা কোনো একটা সাধারণ কোনো ধরনের প্রবলেম হলে সেগুলো এয়ারক্রাফট কখনোই রিলিজ করা হয় না। এবং পাইলটের আপনার যেটা বললেন প্রশিক্ষণের প্রত্যেকটা স্টেজ, একজন ফাইটার পাইলট 1 নম্বর হচ্ছে সে একাডেমিতে ট্রেনিং প্রাপ্ত হয়, তাকে সেখানে সব থেকে ভালো যারা রেজাল্ট করে ফ্লাইংয়ে তাদেরকে ফিক্সড উইংয়ে দেওয়া হয়। এবং বিশেষ করে ফাইটারের জন্য আবার তাকে আরেকটা স্কুল আমাদের চিটাগাং একটা আছে, সেখানে তার কনভার্সন ট্রেনিং হয়, সে ফাইটারের যোগ্য হয়ে তারপরে এখানে আসে। এখানে এসেও এই যে বারবার প্রশিক্ষণ বলা হচ্ছে, প্রশিক্ষণ জিনিসটা কিন্তু সারাটা জীবন চলতে থাকে। এটা একজনের পাইলট হোক বিশেষ করে পাইলটদের ক্ষেত্রে প্রশিক্ষণ সবসময় চলতে থাকে, রাউন্ড দ্য ইয়ার। কিন্তু যেটা আমাদের দেশে হয় যে যত আমি একবার বললাম না যে বিমানের অ্যাভেলেবল স্বল্পতার জন্য আমাদের একটা ধরেন তার, আমি জানি না তার কতদিন চাকরি হয়েছে, 10 বছর বা 12 বছর চাকরি যদি হয়ে থাকে, যত একটা ইয়াং ম্যান, সে ওইটাই তো তার বেস্ট টাইম, ওই সময় তার যত ফ্লাইং হওয়ার দরকার, আনফর্চুনেটলি বাংলাদেশে অতটুকু ফ্লাইং আমরা দিতে পারছি না নানান কারণে। ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এয়ারক্রাফট আমাদের যথেষ্ট নয়, বিশেষ করে এই ফাইটারের কথা বললাম যে আমাদের এই মুহূর্তে হয়তো 3-4টা যদি ফুল ফ্লেজেড স্কোয়াড্রন থাকতো যেগুলো রেগুলার ফ্লাইং করছে, যত বেশি ফ্লাইং করবেন অত বেশি কম কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট যত, ইট ইজ জাস্ট লাইক ড্রাইভিং। আপনি যদি নিজের ড্রাইভ না করেন তাহলে আপনার যেরকম রাস্তায় আপনার বের হওয়ার, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ঠিক একইভাবে। তো আমি মনে করি যে আমাদের এগুলোতে নজর দেওয়া উচিত। বিমান বাহিনীর আধুনিকায়নের কোনো বিকল্প নাই। এবং এটা যে কোনো সংঘাতে যে বিমান বাহিনী একটা ইম্পর্টেন্ট রোল, সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেগুলো আপনার অতি সম্প্রতি সেটা ইউক্রেন যুদ্ধেই বলেন বা পাকিস্তান ভারত যুদ্ধ না হয়ে কনফ্লিক্টই বলেন বা ইসরায়েল ইরানের যে ঘটনাগুলো ঘটলো, এয়ার সুপিরিয়রিটি, যদি ইসরায়েল আজকে প্রথমেই কি করলো, তারা গিয়ে ওদের দেশের সমস্ত বিমান বাহিনীগুলোকে অকার্যকর করে দিল।
তো এই তারপরে তারা অপারেট করতে পারলো। আমাদের তো অতটুকু দরকার নেই। আমাদের নিজেদের যে আকাশসীমা, সেটা আমরা বলি বাংলার আকাশ রাখিব মুক্ত, সেই মুক্ত রাখার মতো ক্ষমতা তো আমাদের করতে হবে। সেটা কেবলমাত্র সম্ভব যদি আমাদের সরকার সেটা চায়, এবং ইট ইজ এক্সপেন্সিভ, নো ডাউট। বাংলাদেশ একটা ইকোনমি আমাদের অত্যন্ত দুর্বল, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি বলবো যে বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং আমাদের সামরিক স্থলবাহিনীর সঙ্গে সঙ্গে যদি বিমান বাহিনী শক্তিশালী করে না উঠে, তাহলে আপনার যে 3 পায়া স্টুলের যদি একটা পায়া দুর্বল থাকে, আপনি যেভাবে সহজে পড়ে যাবেন, ঠিক তাই হবে। 3টা বাহিনীর মধ্যে একটা ব্যালেন্স গ্রোথ, যেটাকে বলি, এবং সাম্যতা বজায় রেখে গ্রোথ করা উচিত, যেটা আমি দুঃখজনকভাবে হয়নি, আনফর্চুনেটলি। জি, জনাব ইশফাক ইলাহী চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম, জানছিলাম এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরীর কাছ থেকে বিমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়।